तो हम सफर की तलाश है, तलाश है। ফাইনালি তোমাদের জন্য নিয়ে এলাম 1000 কোটি রুপি আয় করা মোস্ট ওয়ান্টেড মুভি ধুরন্ধর এর এক্সপ্লেনেশন। দুর্ধর্ষ মাফিয়া স্টোরি আর ধুমধুমার অ্যাকশন সিন কি নেই এই মুভিতে। আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক এই ধুমধুমার মুভিটার এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই জনমানবহীন মরুভূমিতে গত 4 দিন যাবৎ একটি যাত্রীবাহী বিমান দাঁড়িয়ে আছে। আশেপাশে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা আইবি এর সেনা সদস্যরা প্লেনটি ঘিরে রেখেছে। এতে আমরা বুঝতে পারি প্লেনটি আসলে পাকিস্তানের একদল সন্ত্রাসী দ্বারা জিম্মি করা হয়েছে। এ সময়ে পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে আইবি প্রধান অজয় সানালকে বলেন, প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের দাবি মেনে নিয়েছেন, কিন্তু একজন আইবি চিফ হয়ে অজয় সানাল সন্ত্রাসীদের অন্যায় দাবি মানতে চান না। তিনি বলেন, স্যার আমাকে আর একটু সময় দিন, ওদের 36 জনকে আমরা ধরতে সক্ষম হয়েছি, আর মাত্র 3 জন বাকি আছে। কিন্তু মন্ত্রী জানান আর সময় দেয়া সম্ভব না, কারণ যাদের জিম্মি করা হয়েছে তাদের পরিবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আন্দোলন করছে। অজয় বাধ্য হয়ে প্লেনে উঠে যায়। তখন প্লেনের ভেতরের অবস্থা অজয়ের চোখের সামনে ভেসে ওঠে, কি নির্মমভাবে তারা সাধারণ যাত্রীদেরকে মেরেছে। এরপর অজয় ওদের দাবি মেনে নেয় এবং যাত্রীদের উদ্দেশ্যে স্লোগান দেয়, ভারত মাতা কি, কিন্তু সবাই চুপ করে থাকে। এই সময় ওই সন্ত্রাসী ভারত এবং ভারতের জনগণ সবকিছু নিয়ে অপমানজনক কথা বলে। অজয়কে বাধ্য হয়ে শুধু সেটা শুনতে হয়। অজয় যখন চলে যাচ্ছিল তখন ওই লোক বলে, আমরা তোমাদের পাশেই থাকি, তোমাদের প্রতিবেশী, ক্ষমতা বাড়াও আর পারলে আমাদের চুল ছিঁড়ে দেখাও। এই পুরো ঘটনাটি ছিল 1999 সালে 30শে ডিসেম্বরের। সন্ত্রাসীদের অন্যায় দাবি মেনে নিতে হলো, তাও আবার পাকিস্তানের। বিষয়টা একজন আইবি প্রধান অজয় তথা পুরো দেশের জন্য ছিল চরম অপমানজনক। সামগ্রিক বিষয় নিয়ে মিটিংয়ে বসা হয়। সেখানে অজয় বলে, এভাবে আর সহ্য করা যাচ্ছে না, তাই আমি একটা প্ল্যান করেছি। অজয়কে থামিয়ে দিয়ে চিফ বলে যে, তুমি দেশের ভেতরের ব্যাপারটা দেখো, ইন্টারন্যাশনাল ব্যাপারটা আমাকে দেখতে দাও। এরপর দৃশ্যপট আসে 13ই ডিসেম্বর 2001 সালে। ইন্ডিয়ান পার্লামেন্টের সামনে নিরাপত্তায় নিয়োজিত একজন লেডি কনস্টেবল তার সহকর্মীদের মিষ্টি খাওয়াচ্ছিলেন, কারণ অবশেষে তার হাজব্যান্ডের পুলিশের চাকরি হয়েছে। ঠিক এই সময় একটা সাদা প্রাইভেট কার এলোমেলোভাবে সেখানে ঢুকে পড়ে। তখন এক নজরে গাড়ির ভেতর দেখা যায় 99 এর প্লেন হাইজ্যাকে থাকা সেই সন্ত্রাসীকে। গাড়ি থেকে নেমেই তারা এলোপাথারি শ্যুট করা শুরু করে। প্রথমেই সেই লেডি কনস্টেবল নির্মমভাবে মারা যায়। ইন্ডিয়ান পুলিশ ওই গ্রুপকে একে একে শেষ করতে থাকে, কিন্তু ইতিমধ্যে অনেক নিরীহ পুলিশ তাদের গুলিতে মারা গেছে। এবং সবশেষ একজন সন্ত্রাসী মারা যাওয়ার আগে নিজের শরীরে থাকা বোম ব্লাস্ট করে আরও কিছু পুলিশ আহত করে যায়। সেই লেডি পুলিশের এমন করুণ মৃত্যু দেখে অজয় ইমোশনাল হয়ে পড়ে। এরপর অজয় সানালের সাথে পররাষ্ট্রমন্ত্রী আবারও মিটিংয়ে বসে। মন্ত্রী জানায়, পার্লামেন্টে অ্যাটাক নিয়ে পিএম অনেক চিন্তার মধ্যে রয়েছে, এভাবে আর মেনে নেওয়া যাচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি 2 বছর আগে তোমাদের দেয়া প্ল্যান অনুযায়ী এখন আমরা এগোবো। যদিও প্ল্যানের দুটো অপশান নিয়ে এগোনো যাবে না, তবে অপারেশন ধুরন্ধর ভালো আইডিয়া ছিল। অজয় জানায়, এই অপারেশন কিন্তু বেশ সময় সাপেক্ষ। মন্ত্রী বলে, সমস্যা নেই, তোমার প্ল্যান দ্রুত অ্যাক্টিভেট করো। এরপরে দৃশ্যপট 3 বছর পর, সাল 2004। আফগানিস্তানের সীমান্ত পেরিয়ে পাকিস্তানের করাচি শহরের লিয়ারিকে ঢোকে এক রহস্যময় লোক। তার নাম হামজা আলী মাজরারি। পেটে ক্ষুধা, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। আশেপাশে দেখতে পায় রহমান ডাকাত এবং বাবু ডাকাতের পোস্টার। এসব দেখতে দেখতে চলে আসে আলম জুস সেন্টারে। এক গ্লাস জুস খেয়ে দোকান মালিক আলমের কাছে যে কোনো একটা কাজ চায় সে, কিন্তু দোকানদার সোজা বলে দেয় এখানে কোনো কাজ নেই, আর হামজাকে তাড়িয়ে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ না। রাতের বেলা দোকান বন্ধ করার সময় দোকানদার দেখে হামজা এখনও দোকানের সামনেই দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সেখানে হাজির হয় কয়েকজন বখাটে ছিনতাইকারী। হামজাকে ঘিরে ধরে, তার ব্যাগটা নিয়ে নেয়। তাদের মধ্যে একজন ছিল গে। সে হামজার সাথে দুষ্টু কাজ করতে চায়। তখন দুপক্ষের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। সবাই মিলে হামজাকে শক্ত করে ধরে এবং একজন দুষ্টু কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন পুলিশের হুইসেল শুনে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে দোকানদার এসে দেখে হামজা এখনও পড়ে আছে। তখন হামজার প্রতি তার মায়া হয়। সে হামজাকে ভেতরে নিয়ে খাবার দেয়। খাওয়া দেখেই বোঝা যায় হামজা কতদিন না খেয়েছিল। এরপর দোকানদার তাকে দোকানেই কাজ দিয়ে দেয়। আর এবার সে বুঝতে পারে হামজাকে কাজে রাখাটা তার জন্য লাভেরই, কারণ হামজা অসম্ভব শক্তিশালী। এভাবেই দিন চলতে থাকে। হামজা মন দিয়ে কাজ করতে থাকে।
প্রায় 1 বছর কেটে যায়। হামজার মনে পড়ে সে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছে। তার আসল উদ্দেশ্য হলো লিয়ারিতে রাজত্ব করা। তবে সে যে কাজ করতে এখানে এসেছে সেই কাজ এখনও পর্যন্ত শুরুই করতে পারেনি। হামজা চিন্তিত হয়ে পড়ে। এতদিনে দোকানদার ইসলামও বুঝতে পেরেছিল হামজার উদ্দেশ্য কি। একদিন ইসলাম হামজাকে ডেকে বলে, তোমার উদ্দেশ্য হাসিল করতে হলে তোমাকে আগে লিয়ারির শক্তিশালী কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত হতে হবে। ইসলাম আরও জানায়, লিয়ারিতে বেশ কয়েকটা গ্যাং আছে। সবথেকে প্রভাবশালী গ্যাং হচ্ছে রাহমান ডাকাতের গ্যাং। এছাড়া আরও একটা প্রভাবশালী গ্যাং আছে বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পু, সেই গ্যাং চালায়। ওই রাতে হামজাকে যারা মেরেছিল তারা বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর লোক ছিল। ইসলাম জানায় রাহমান ডাকাত একজন বালোজ, তাই হামজা যদি রাহমানের ডাকাত গ্যাংয়ে জয়েন করতে পারে তাহলে হামজার জন্য সবথেকে ভালো হবে। হামজা বুঝতে পারছিল না রাহমান ডাকাত এবং বাবু ডাকাত এদের মধ্যে সম্পর্ক কি, কারণ দুজনের নামেই ডাকাত আছে। আর যদি এদের কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে আলাদা আলাদা গ্যাং কেন? তখন ইসলাম জানায় বাবু ডাকাত হলো রাহমান ডাকাতের মায়ের দ্বিতীয় হাজব্যান্ড, অর্থাৎ রাহমানের সৎ বাবা হচ্ছে বাবু ডাকাত। রাহমান যখন তার মায়ের সাথে বাবু ডাকাতের সম্পর্কের ব্যাপারে জানতে পেরেছে সেই দিনই সে তার মাকে নির্মমভাবে হত্যা করেছে। রাহমান ডাকাত মানুষ হিসেবে খুবই ভয়ঙ্কর, কিন্তু হামজাকে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে রাহমান ডাকাতের গ্যাংয়েই জয়েন করতে হবে। কিন্তু হামজা চাইলেই তো আর রাহমান হামজাকে নিজের গ্যাংয়ের সামিল করবে না। এর জন্য হামজাকে এমন কিছু করতে হবে যাতে রাহমান নিজেই হামজাকে নিজের গ্যাংয়ে ডেকে নেয়। এর কিছুদিন পর একটা বিয়ে বাড়িতে খাবার অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব পায় ইসলাম। ইসলাম জানতে পারে বিয়ের প্রোগ্রামে রাহমানের ছেলেরাও আসবে। আর ওই দিন বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর লোকেরা রাহমানের বড় ছেলের ওপর হামলা করার প্ল্যান করেছে। ইসলাম এসব জানতে পেরেছে রেজওয়ান নামের একজনের কাছ থেকে। সে মূলত বাবু ডাকাতের গ্যাংয়ে কাজ করে। মূলত এই রেজওয়ানও লিয়ারিতে এসেছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, তাই ইসলাম তাকে বাবু ডাকাতের গ্যাংয়ে ঢুকিয়ে দিয়েছে। এই রেজওয়ান বাবু ডাকাত আর আরশাদ পাপ্পুর সমস্ত খবর ইসলামকে দেয়। যাই হোক, এটাই হামজার জন্য সবথেকে বড় সুযোগ। হামজা যদি রাহমানের ছেলেকে বাঁচাতে পারে তাহলে সে খুব সহজেই রাহমানের গ্যাংয়ে জয়েন করতে পারবে। যদিও কাজটা কঠিন, কিন্তু হামজা রাজি হয়ে যায়। পরের দিন রাহমান ডাকাতের 2 ছেলে বিয়ের প্রোগ্রামে যায়। প্ল্যান অনুযায়ী বাবু ডাকাতের লোকেরা তাদের ওপর হামলা করে। হামজাও সময় মতো পৌঁছে গিয়ে রাহমানের ছেলেদেরকে বাঁচানোর জন্য ওদের সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু হামজা ওদের হাত থেকে রাহমানের বড় ছেলেকে বাঁচাতে পারে না। তবে ছোট ছেলে ফয়সালকে বাঁচাতে সক্ষম হয়। বড় ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে হামজা অনেক প্যানিক করে এবং তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। কিন্তু ডক্টর জানায় সে অনেক আগেই মারা গেছে। এরপর হসপিটালে আগমন ঘটে রাহমান ডাকাতের। যদিও সে অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির মানুষ, কিন্তু ছেলের মৃত্যুতে সে একেবারে ভেঙে পড়েছে। হসপিটালে পৌঁছানোর সাথে সাথেই রাহমানের ছোট ছেলে তাকে জানায় হামজা কিভাবে নিজের জীবন বাজি রেখে তাদেরকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। হামজার কাজের পুরস্কার হিসেবে রাহমান তাকে 1 লক্ষ টাকা দিতে চায়, কিন্তু হামজা টাকা নিতে অস্বীকার করে। সে রাহমানকে বলে, আপনি পাকিস্তানের বালুচদের জন্য অনেক কিছু করেছেন। পাকিস্তানের অবহেলিত হয়ে থাকা বালুচদের অধিকার নিশ্চিত করেছেন। আমিও একজন বালুচ, তাই আমি যা করেছি নিজের দায়িত্ববোধ এবং কৃতজ্ঞতা থেকেই করেছি। হামজার কথায় রাহমান আর তার লোকেরা অনেক খুশি হয়। যেহেতু হামজার রাহমানের ছেলেকে বাঁচিয়েছে, তাই বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর লোকেরা হামজাকে মারার চেষ্টা করবে। তাই হামজার সেফটির জন্য রাহমানের ভাই উজাইর হামজাকে একটা পিস্তল দিয়ে নিজেদের গ্যাংয়ে সামিল করে নেয়। রাহমানের মনে তীব্র প্রতিশোধের আগুন জ্বলছিল। সে বাবু ডাকাতের লোকগুলোর ওপর চরম প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাহমানের সেই সিদ্ধান্তে বাধা দেয় এমএলএ জামিল। জামিল হচ্ছে পাকিস্তান আম জনতা পার্টির লিডার। রাহমান এবং জামিল একসঙ্গেই কাজ করে। জামিল হসপিটালে এসে যখন সমস্ত ঘটনা জানতে পারে, সে রাহমানকে অনুনয় বিনয় করতে থাকে যে সে যেন এখনই এমন কোনো পদক্ষেপ না নেয়, কারণ সামনেই ইলেকশন। এখন এসব ঝামেলায় জড়ালে জামিলের পার্টির ওপর খারাপ প্রভাব পড়বে। জামিল রহমানকে বলে, ইলেকশন জিতে গেলে সমস্ত ক্ষমতা তো আমাদের হাতেই থাকবে, তখন তুমি যা খুশি করতে পারো, কেউ তোমাকে বাধা দিতে আসবে না। রহমান চুপচাপ জামিলের কথা শুনে যায়, কিন্তু কোনো জবাব দেয় না। এরপর রহমানের ছেলের দাফন সম্পন্ন হলে হামজা রহমানের লোকেদের সঙ্গে কাজ করতে শুরু করে। রহমানের অস্ত্রের বিজনেস উজাইর এবং তার বন্ধু ডঙ্গা হামজাকে বিজনেস সম্পর্কে সবকিছু বুঝিয়ে দেয়। এছাড়া লিয়ারিতে রহমানের এরিয়া কতটুকু আর বাবুর রাকাত এবং আরশাদ পাপ্পুর এরিয়া কোন পর্যন্ত সে সবকিছু বুঝিয়ে দেয় হামজাকে। হামজা বিশ্বস্ততার সাথে কাজ করতে থাকে এবং উজাইরও হামজাকে অনেক বিশ্বাস করতে শুরু করেন। তবে সবকিছু ঠিকঠাকভাবে চললেও রহমান কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না। ছেলের নিঃশংস মৃত্যু সে কোনোভাবেই ভুলতে পারছিল না। সে এটা নিয়ে খুব চিন্তায় ছিল।
যে ইলেকশন পর্যন্ত ধৈর্য ধরে থাকবে নাকি এই মুহূর্তে শেষ করে দেবে বাবু রাকাত এবং আরশাদ পাপ্পুর লোকেদেরকে? রেহান তার বিশ্বস্ত লোকেদের কাছে পরামর্শ চায় কি করা উচিত। সবার উত্তর একটাই, ইলেকশনের পর প্রতিশোধ নেওয়া উচিত, কারণ প্রতিশোধ নেওয়ার মতোই ইলেকশনে জেতাটাও জরুরি। কিন্তু রহমান যখন হামজাকে জিজ্ঞেস করে তখন হামজা বলে, আপনার জায়গায় আমি থাকলে সবার আগে ছেলের হত্যার প্রতিশোধ নিতাম। আপনি যদি ইলেকশনে জেতার আশায় প্রতিশোধ না নিয়ে বসে থাকেন তাহলে বলবো আপনি ইলেকশন হেরে গেছেন। বাবু রাকাত এবং আরশাদ পাপ্পু জেনে বুঝে এই সময় আপনার ছেলের উপর হামলা করেছেন, কারণ ওরা জানে ইলেকশনের সময় আপনি কোনো জবাব দেবেন না। ইলেকশনে জিততে হলে আপনাকে ওদের এলাকা কবজা করতে হবে, তাই না? এটাই তো সবথেকে বড় সুযোগ, বাবু রাকাত এবং পাপ্পুকে মেরে ওদের এলাকা কবজা করার। প্রতিশোধও নেওয়া হবে আর ইলেকশনেও জিতে যাবেন। রহমান হামজার কথার সাথে সম্মত হয়। সে নিজের লোকেদেরকে লাগিয়ে দেয় বাবু রাকাত এবং আরশাদ পাপ্পুর লোকেদেরকে খুঁজে খুঁজে ধরে আনার জন্য। রহমানের লোকেরা বাবু রাকাত এবং আরশাদ পাপ্পুর লোকেদেরকে ধরে এনে নির্মমভাবে মারতে থাকে। একটা পর্যায়ে হামজা এবং উজাইর বাবু রাকাতকেও নাগালে পেয়ে যায়। ওরা বাবু রাকাতকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর রহমানকে খবর দেয়। রহমান এসে বাবু রাকাতকে নির্মমভাবে মারতে শুরু করে। বাবু রাকাত রহমানের কাছে জীবন ভিক্ষা চেয়ে বলে, আমি তো সম্পর্কে তোর বাবা হই, তুই তো নিজের মাকেই মেরে ফেলেছিস, আমাকে অন্তত ছেড়ে দে। কিন্তু রহমান তার কোনো কথা শোনে না। যে নিজের আপন মাকেই ছাড় দেয়নি সে নাকি ছাড় দেবে সৎ বাবাকে। সে একটা পাথর দিয়ে বাবু রাকাতের মাথা থেতলে দেয় আর বলে, ছোট বাচ্চাটাকে মারা উচিত হয়নি তোর। এভাবে রহমান তার প্রতিশোধ নেয়। সেই সাথে বাবু রাকাত এবং আরশাদ পাপ্পুর এরিয়াও নিজের দখলে নিয়ে নেয়। ধীরে ধীরে হামজা রহমানের বিশ্বস্ত লোকে পরিণত হয়। এরপর 2007 সালের সিন দেখানো হয়, যেখানে জামিল ইলেকশনে জিতেছিল। এটা নিয়ে সেখানকার সমস্ত জনগণ উল্লাস করছিল। জামিল স্টেজে উঠে জনতার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিল। তখন সেখানে রহমান আসে, তার সাথে হামজা এবং উজাইরও আসে। রহমানকে দেখে জামিল চুপ করে যায়। রহমানের আশাতে সে একদমই খুশি হয়নি। তবুও সে অনিচ্ছা সত্ত্বেও রহমান স্টেজে উঠলে জামিল মাইকের সামনে থেকে সরে এসে সবার সামনে রহমানের হাত তুলে আনন্দ প্রকাশের নাটক করে, কারণ রহমান তো জামিলের পরিবারের মতোই। এখানে জামিলের মেয়ে ইয়ালিনাও এসেছিল। ইয়ালিনা একটা জায়গায় বসেছিল। হামজা তখন ইয়ালিনাকে দেখতে পায়। ইয়ালিনাও তাকে দেখে। তখন ইয়ালিনার মা তাকে স্টেজে জামিলের কাছে যেতে বলে, কিন্তু ইয়ালিনা তাতে রাজি হয় না, কারণ ইয়ালিনা এসব পলিটিক্স একেবারেই পছন্দ করত না। সে ক্লাসের বাহানা দিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তার মা তার উপর অনেক রাগারাগি করে। তার কথা সেখানে হামজা শুনতে পাচ্ছিল। হামজা ইয়ালিনার মাকে বলে, জামিল সাহেব আপনাকে স্টেজে রাখছে, যার ফলে ইয়ালিনার মা সেখান থেকে চলে যায় আর ইয়ালিনার আর স্টেজে যেতে হয় না। ইয়ালিনা তখন হামজার দিকে তাকিয়ে স্মাইল করে আর গাড়িতে গিয়ে বসে। এখানে জাভেদ খানানি নামের একজন পলিটিশিয়ান আসে। জাভেদ রহমানকে বলে, কখনো পলিটিক্সে আসার ব্যাপারে ভাবেননি? জনগণের ভিড় দেখুন। রহমান এই ব্যাপারে একটু ভাবতে শুরু করে। জাভেদের চলে যাওয়ার পর রহমান জামিলকে বলে, ভাবছি এসব কাজ ছেড়ে দিয়ে নিজের একটা রাজনৈতিক পার্টি বানাবো। এটা শুনে জামিল চুপ হয়ে যায়। রহমান বলে, ভয় পেয়ে গেলেন নাকি? আমি আপনার পার্টিরই একটা অংশ থাকব, কিন্তু নিজের একটা আলাদা পরিচয়। জামিলার ফ্রি তখন তার কানে কিছু একটা বলে। জামিল তখন ছুটে গাড়ির কাছে যায় আর ইয়ালিনার সঙ্গে রাগারাগি করতে শুরু করে। জামিল রেগে ইয়ালিনার ফোন ছুঁড়ে বাইরে ফেলে দেয়। এরপর গাড়ি নিয়ে চলে যায়। হামজা তখন ইয়ালিনার ফোনটা কুড়িয়ে নেয়। এরপর সে বাড়ি গিয়ে ওই ফোন থেকে ইয়ালিনার নাম্বার নেয়। রহমান উজাইরকে জিজ্ঞেস করে যে খানিজ ব্রাদার্স কত টাকা ইনকাম করে। উজাইর বলে, তারা 1.5 থেকে 2 কোটি টাকা ইনকাম করে, আর কিছুদিন আগেই তারা হিন্দুস্তানি 500 টাকার নোট ছাপানোর অনুমতি পেয়েছে। যদি এটা সত্যি হয় তাহলে তারা 1 মাসে 50 থেকে 60 কোটি ইনকাম করবে। হামজা জিজ্ঞেস করে, এই নকল নোট ইন্ডিয়াতে পাঠায় কিভাবে? উজাইর বলে, কারাচি থেকে সমুদ্র রাস্তায় কাতারে পাঠানো হয়, আর সেখান থেকে কার্গো প্লেনে করে নেপাল যায়। নেপাল এয়ারপোর্ট থেকে মিনিস্টারের ছেলে এই টাকা রিসিভ করে ভারতে পাচার করে। হামজা বলে, ভাবছিলাম রাজনীতিতে ভালো কিছু করতে চাইলে এই ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। হামজা অনেক ভালো ভালো আইডিয়া দিয়ে রহমানের মন জয় করে নিয়েছিল, যার কারণে রহমান হামজাকে একটা বাইক আর একটা বন্দুক দেয়। হামজা তখন সেই বাইক নিয়ে একটা বারে যায়, যেখানে অনেক ধনী ছেলেমেয়েরা পার্টি করছিল। সেখানে হামজা ইয়ালিনাকেও দেখতে পায়। ইয়ালিনা সেখানে ওয়েস্টার্ন পোশাক পরে নাচছিল। হামজা তার দিকে যেতে গেলে গার্ডরা তাকে আটকায়। হামজা তখন বাইরে এসে ইয়ালিনার গাড়ির টায়ার কেটে হাওয়া বের করে দেয়। এরপর সে ওই পার্টি বন্ধ করার জন্য পুলিশকে কল করে ওই পার্টির ব্যাপারে জানিয়ে দেয়। কিছুক্ষণ পর পুলিশ এসে সেই পার্টির সবাইকে সেখান থেকে দাঁড়িয়ে দেয়। পুলিশ এলে সব ছেলেমেয়েরা সেখান থেকে পালাতে থাকে। ইয়ালিনীও তখন সেখান থেকে ছুটে বেরিয়ে এসে তার গাড়িতে বসে, কিন্তু গাড়ির টায়ার পাংচার থাকার কারণে তার গাড়ি স্টার্ট হচ্ছিল না। তখন তার সামনে হামজা বাইক নিয়ে আসে। ইয়ালিনা পালানোর কোনো উপায় না পেয়ে হামজার বাইকে উঠে পড়ে।
হামজা তখন তাকে নিয়ে চলে যায়। এসব আসলে হামজারই প্ল্যান ছিল। ইয়ালিনার এই পার্টির ব্যাপারে জামিল কিচ্ছু জানত না। হামজা ইয়ালিনাকে নিয়ে দ্রুত সেখান থেকে যেতে থাকে। তাদের পেছন পেছন পুলিশের গাড়িও আসছিল। হামজা পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর বাইকের তেল শেষ হয়ে যাওয়াতে ইয়ালিনা বাইক থেকে নেমে পড়ে। হামজা তখন তাকে এগিয়ে দিতে চায়, কিন্তু ইয়ালিনা বলে, পাশেই আমার বাড়ি। হামজা ইয়ালিনাকে পায়ে হেঁটে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। ইয়ালিনা জিজ্ঞেস করে, আপনি ওদিন র্যালিতে ছিলেন? আপনিও কি আমার বাবার সাথে পলিটিক্সে আছেন? হামজা বলে, সত্যিটা আপনার হয়তো ভালো লাগবে না, কিন্তু আমি আজ মিথ্যে বলতেও পারবো না। আমি আসলে রেহমান বালুচের গ্যালি কাজ করি, তার সমস্ত অন্যায় ব্যবসায় তাকে হেল্প করি। আমার কবিতার অনেক শখ, কোনো নেশা করি না, কখনো কোনো মেয়ের সঙ্গে বেয়াদবিও করিনি। আমি গরিব কিন্তু অসফল নই। ইয়ালিনা যখন তার বাড়িতে ঢুকতে যায় তখন হামজা ইয়ালিনাকে ডেকে বলে, আপনার আমানত আমার কাছে রয়ে গেছে। হামজা ইয়ালিনার ফোনটা বের করে দেয়। ইয়ালিনা এতে অনেক খুশি হয় আর বাড়িতে চলে যায়। এদিকে ফরেন মিনিস্টার দেবা জাল নোট দেখছিল। দেবা অজয়কে জিজ্ঞেস করে, পাকিস্তানিরা আমাদের নোটের এন্ট্রি গেটস পেল কি করে? অজয় বলে, বর্তমানে নেপাল বাংলাদেশ থেকে ফেক কারেন্সি ইউপিএস অনেক মোটা অঙ্কে ঢুকছে। আমরা জানি না আসল অপরাধীকে, কিন্তু তারা এতটাই স্ট্রং যে প্রেডিক্ট করাটাও কঠিন। এই অপরাধীদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এতটাই স্ট্রং যে এদের অ্যারেস্ট করা অসম্ভব, আর যে কোনোভাবে প্রমাণ জোগাড় করায় এদের অ্যারেস্ট করে নিলেও কমিউনিটি ব্যাকআপ আছে তাদের কাছে। 2 ঘন্টার মধ্যেই জেল থেকে বেরিয়ে আসবে। দেবা বলে, ওই দেশে এমন কোনো পলিটিশিয়ানকে খোঁজো যে আমাদের দেশ নিয়ে ভাবে, তবে এই প্রমাণ আমাদের কাজে আসবে। খোঁজ নাও এই কাজে কে তাদেরকে সাহায্য করেছে। হিন্দুস্তানের সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তানিরাই, পাকিস্তান তো সেকেন্ড নাম্বারে আসে। এদিকে রেহমান জাবেদের সঙ্গে তার টাকার নোট ছাপা কারখানায় যায়, সঙ্গে হামজাও ছিল। রেহমান জাবেদের সঙ্গে বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছিল। জাবেদও বিষয়টাতে রাজি হয়ে যায়। সে তার লোকেদের সাথে রেহমানের পরিচয় করিয়ে দেয়। তখনই সেখানে আইএসআই এর হেড ইকবাল আসে। জাবেদ রেহমানকে বলে, ইকবালের কারণেই আমি এত বড় বিজনেস দাঁড় করতে পেরেছি। জাবেদ রেহমানকে একটা অস্ত্রের লিস্ট দেয়। ইকবাল রেহমানের কাছে একদম আসল লাইসেন্সযুক্ত কিছু স্নাইপার চায়, যাতে কখনো যদি ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন হয় তাহলে আইএসআই এর নাম না আসে। ইকবাল ওই অস্ত্রগুলো রেহমানের থেকে অনেক টাকা দিয়ে কিনতে চায়। তখন উজায় বলে, বন্দুক কোথায় ব্যবহার করা হবে এটা না জানলে আমরা ডিল করতে পারবো না। জাবেদের একটা লোক বলে, আপনারা আমাদের বন্দুক দেবেন, তার বিনিময়ে টাকা দেব। এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন তো নেই আপনাদের। ইকবাল 3 অক্টোবর বন্দুক দিতে বলে জাবেদ রেহমানকে। এতে কনভিন্স করার চেষ্টা করে। অবশেষে রেহমান রাজি হয়ে যায়। রেহমান জাবেদকে বলে, আপনি যা কথা দিয়েছেন সেটা কিন্তু ভুলবেন না। আপনি তো জানেনই রেহমানের দেওয়া মৃত্যুদণ্ড একেবারে কসাইয়ের মতো। এরপর রেহমান সেখান থেকে চলে যায়। রেহমানের যাওয়ার পর জাবেদ জামিলকে কল করে। জামিল জানত রেহমান জাবেদের কাছেই যাবে। সে বলে, সে কি এসেছিল? জাবেদ বলে, সে আপনার থেকে লিয়ারি কেড়ে নিতে চায়, এতে আপনার চেয়ার এবং সম্মান দুটোই যাবে। জামিল বলে, যদি শয়তানকে মারতেই হয় তাহলে চেরাক তো ঘষতেই হবে। মনে হচ্ছে এখন জিনকে মুক্ত করার সময় এসে গেছে। জামিল তার ক্ষমতা কোনোভাবেই হারাতে চায় না, তাই সে রেহমানকে সরানোর প্ল্যান বানায়। এরপর আমরা এসপি চৌধুরী আসলামকে দেখতে পাই। আসলাম একটা টাকার ব্যাগ নিয়ে কিছু ছেলের কাছে যায়। একটা ছেলে এসে জিজ্ঞেস করে, মুফিদ কোথায়? আসলাম বলে, সে হজে গেছে, তাই বড় সাহেব আমাকে পাঠিয়েছে। 2 ছেলে ওই টাকা নিয়ে আসলামের গাড়িতে উঠতে গিয়ে সেখানে মুফিদের লাশ দেখতে পায়। তারা ভয়ে তাদের তৃতীয় সঙ্গীকে কিছু বলতেই যাবে, তখনই আসলাম তাদেরকে গুলি করে মেরে ফেলে। আসলাম কোকেনের বিজনেস করত, কিন্তু এই ছেলেগুলো কোকেনের জায়গায় ট্যালকাম পাউডার দিয়েছিল। এই জন্য আসলাম তাদেরকে মেরে ফেলে, আর তারপর সে গাড়ি নিয়ে সেখান থেকে যেতে থাকে। জামিল তখন আসলামকে কল করে তার সঙ্গে দেখা করতে চায়। মূলত আসলামকেই সে জিন বলে সম্বোধন করেছিল। আসলাম 7 বছর ধরে সাসপেন্ডেড ছিল, আর এই সাসপেনশন জামিলই করিয়েছিল। তবে জামিল এখন সেটা অস্বীকার করে এবং সে রেহমানকে সরানোর জন্য আবার আসলামকে চাকরিতে জয়েন করার অফার দেয়। এদিকে রেহমান, উজের এবং হামজা বাড়ি ফিরে আসে। রেহমান জাবেদের সাথে বিজনেস করার বিষয়টা হামজার পছন্দ হয়নি। সে রেহমানকে বলে, এটা ঠিক নয়, আপনি নিজের লোকেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। কাদের সাথে হাত মিলাচ্ছেন? যারা সব ধরনের অন্যায় কাজ করে আমাদের কমকে ধ্বংস করার চেষ্টা করে। রেহমান বলে, এই কম, এই জাতি আমার বাচ্চাকে খেয়ে নিয়েছে, এর বিনিময়ে আমি কিছুটা ফেরত নিয়ে নিলে তোর সমস্যা কোথায়? তুই আমাকে শেখাবি? রেহমান রেগে হামজাকে ধাক্কা দেয়। উজায়ের তাকে সেখান থেকে চলে যেতে বলে। হামজা এরপরে পুরো বিষয়টা ইসলামের সঙ্গে ডিসকাস করে। বিষয়টা ইসলামের কাছেও বেশ সন্দেহজনক লাগছিল। এরপর রেহমান বেলুচিস্তানের বালুচ ইউনিটের ফোর্সের রাইভেল লিডার সিরানির সঙ্গে দেখা করতে যায়।
عندي خوش فصلة يا اخي تفوق خوش رقصة حلو حلو زين যেখানে রেহমানকে সবাই ভালোভাবে স্বাগত জানায় সেখানে রেহমান সিরানিকে অনেকগুলো টাকা দেয় আর জাভেদের দেওয়া অস্ত্রের লিস্ট দেয় আর সেগুলো অ্যারেঞ্জ করতে বলে সিরানিও তাতে রাজি হয়ে যায় এই অস্ত্রগুলোই তারা ৩ অক্টোবর ইকবালকে দেবে আর এই অস্ত্র দিয়েই ইকবাল ইন্ডিয়াতে অ্যাট্যাক করবে এদিকে আসলাম জামিলের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে আসলাম জামিলকে বলে আপনি আমাকে যে কাজ দিয়েছেন সেটা আমি করতে পারবো না আপনি আমাকে পুরো লিয়ারি সাফ করতে বলেছেন কিন্তু এটা সম্ভব নয় কারণ লিয়ারির সমস্ত পুলিশ রেহমানের দখলে রেহমান তাদেরকে প্রাণ দিতে বললেও তারা কিচ্ছু না ভেবে প্রাণ দিয়ে দেবে আমি যদি লিয়ারিতে যাই তাহলে আমার লিয়ারির আলাদা একটা টাস্ক ফোর্স লাগবে যেটার ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না আর আমারও কাউকে কৈফিয়ত দিতে হবে না যে আমি কখন কি করছি এমনকি আপনাকেও না যদি এই কাজটা করা সম্ভব হয় তাহলেই লিয়ারি সাফ করতে পারবো জামিল তাতেই রাজি হয়ে যায় আসলামের চলে যাওয়ার পর ইয়ালিনা বের হয়ে জামিলের কাছে কলেজের ফিয়ের টাকা চায় জামিল তাকে টাকা দিয়েও দেয় তবে সেই টাকা নিয়ে ইয়ালিনা হামজার সঙ্গে ঘুরতে বেরোয় হামজা আর ইয়ালিনা একে অপরকে ভালোবেসে ফেলেছিল তারা অনেকটা সময় একসঙ্গে কাটাতে থাকে এরই মাঝে আসলাম তার জন্য একটা টাস্ক ফোর্স তৈরি করে ফেলে সেখানে এসপি উমর হায়দার তাকে ওয়েলকাম করে কিছুদিন পর ঈদের রাতে জামিল আর ইয়ালিনা রেহমানের বাড়িতে ফ্যামিলি ডিনারে আসে রেহমান জামিলকে বলে আসলাম চলে এসেছে জামিল তখন রেহমানকে বলে তুই চিন্তা করিস না আমি সামলে নেব এখানে ইয়ালিনা শুধু হামজাকেই দেখছিল হামজা ইয়ালিনাকে আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে একটা গিফট দেয় ইয়ালিনা এতে অনেক খুশি হয় পরদিন হামজা ইয়ালিনার সঙ্গে ইসলামের পরিচয় করাতে নিয়ে যায় সেখানে পেপারে আসলামের ছবি দেখে ইয়ালিনা বলে এই লোকটা আমার বাবার সঙ্গে প্রায় দেখা করতে আসে হামজা বলে এর পরের বার আসলে তুমি ওই লোকটার উপর নজর রাখবে ব্যাপারটাতে ইয়ালিনা একটু অবাক হয় তবে রাজি হয়ে যায় অবশ্য হামজার এই কাজের পেছনে আরও একটা উদ্দেশ্য আছে সেটা আমরা সামনে জানতে পারব এদিকে দিল্লিতে দেবাকে অজয় বলে মার্চ 2005-এ জাভেদ আর আইএসআই ইকবাল দুইজনেই দুবাই আমাদের এক মন্ত্রী এবং তার ছেলের সঙ্গে মিটিং করে একটা ম্যাসিভ ডিল সাইন করেছেন এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইন্ডিয়ানরাও তাদের কারেন্সির ম্যাটেরিয়াল ওই ব্রিটিশ কোম্পানির কাছ থেকে বানাতে শুরু করবে যেখানে পাকিস্তানিরাও বানায় আমাদের যত ফেক কারেন্সির যত মেটেরিয়াল আছে এই সমস্ত ওই কোম্পানি থেকেই পাকিস্তানের কাছে যাচ্ছে তখন দেবা বলে তারা স্যাম্পল কোথায় পেল অজয় বলে 2007-এর জানুয়ারিতে MG 2005 নোটের সিরিজের কিছু ডিজাইন নিয়ে এসেছিল সেগুলো থেকে ডিজাইন নিয়ে নতুন নোট বানানো হচ্ছে আমাদের মন্ত্রী আর তার ছেলে ওই ডেলিভারি রিসিভ করছে আর ফিরে আসার সময় নিজেদের প্রাইভেট জেটের টেকনিক্যাল ইস্যুর বাহানা দেখিয়ে দুবাইতে কিছু ঘন্টার জন্য থাকে আমাদের ধারণা ওই কয়েক ঘন্টায় তারা আবার জাভেদ এবং ইকবালের সঙ্গে দেখা করে ডিল করেছে আমাদেরকে দ্রুত এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হবে এছাড়াও তারা 3 অক্টোবরের অ্যাটাকের ব্যাপারে জানত যে এই অ্যাটাক সমুদ্রপথে হবে পরে সিনে আমরা দেখতে পাই হামজা এবং উজের মেজর ইকবালের অস্ত্র ডেলিভারি দিতে যায় তাদের সাথে রেহমানেরও যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই তার ছেলে অসুস্থ হয়ে পড়ায় সে তার ছেলেকে নিয়ে হসপিটালে যেতে থাকে অন্যদিকে হামজা এবং উজের মেজর ইকবালকে অস্ত্র দিয়ে দেয় অস্ত্র নেওয়ার পর ইকবাল হামজাকে নিয়ে একটা রুমে যায় সেখানে একটা লোককে অনেক টর্চার করা হচ্ছিল ইকবাল হামজাকে বলে 3 অক্টোবর একটা অ্যাটাক হতে যাচ্ছিল কিন্তু এই অ্যাটাকের ব্যাপারে ইন্ডিয়া জেনে গেছে এবং এটা তারা কিভাবে জেনেছে সেটা আমরা বুঝে গেছি সেখানে যে লোকটাকে টর্চার করা হচ্ছিল সেই ছিল ইনফরমার তাই ইকবাল তাকে এভাবে মর্মান্তিক শাস্তি দিচ্ছিল ছেলেটার অবস্থা দেখে হামজার গলা ভয় শুকিয়ে আসে আর এখানেই তার ব্যাপারে একটা চমক সামনে আসে আসলে হামজা করাচিতে রাজত্ব করতে আসেনি সে এসেছিল ইন্ডিয়ার ইনফরমার হিসাবে আর ওই দোকান মালিক ইসলামও তার সঙ্গেই জড়িত ছিল কিন্তু তার আসল পরিচয় কি সেটা আমরা পরে জানতে পারব এদিকে রেহমান তার ছেলেকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল তখনই মাঝ রাস্তায় তাদের ওপর অ্যাটাক করা হয় এই অ্যাটাক আসলাম করিয়েছিল আসলাম সবাইকে মেরে ফেলেছিল সে রেহমানকে গাড়ি থেকে বের হতে বলে রেহমান নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য গাড়ি থেকে নেমে তার স্ত্রীকে বলে ছেলেকে নিয়ে হসপিটালে যাও এরপর রেহমান সারেন্ডার করে আসলাম রেহমানকে ধরে নিয়ে যায় গাড়ির ভেতরে আসলাম রেহমানকে অনেক মারধর করে এই খবরটা হামজা এবং উজের পেয়ে গিয়েছিল হামজা জানত যে আসলাম রেহমানকে এনকাউন্টার করবে তাই হামজা যে কোনোভাবে রেহমানকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে সে এটাও বুঝতে পারে যে রেহমানের বাড়ির দিকেও আসলামের সঙ্গে জড়িত তাই হামজা তৎক্ষণাৎ বাড়ি ফিরে ওই লোকটাকে মেরে ধরে জিজ্ঞেস করতে থাকে যে রেহমান কোথায় আছে আসলাম তাকে কোথায় নিয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত ওই লোকটাও আসলে কিচ্ছু জানত না সে শুধু আসলামের টাস্ক ফোর্সের ব্যাপারে জানত
হামজা তখন তার কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে লোকটাকে মেরে ফেলে। এরপর উজায়ের জামিলকে ফোন করে বলে আসলাম রহমানকে নিয়ে গেছেন, আপনি কিছু একটা করুন। জামিল বলে তুমি চিন্তা করো না, আমি দেখছি। এরপর জামিল ফোন কেটে দিয়ে পাশে ফোনটা রেখে দেয়। জামিল এখানে কিছুই করবে না, কারণ সেই তো সবকিছু প্ল্যান করেছে। হামজা শুরু থেকেই জামিলকে সন্দেহ হয়েছিল, তাই সে বুঝে যায় জামিল এখানে কিছুই করবে না। হামজা তখন ইয়ালিনাকে কল করে বলে তুমি যেখানেই থাকো এখনই আমার বাড়িতে যাও এবং ফোনটা বন্ধ করে রাখো, যতক্ষণ আমি ফিরছি তুমি সেখান থেকে বেরোবে না। এরপর হামজা জামিলকে ফোন করে একটা ভিডিও পাঠায় যেখানে জামিল, আসলাম এবং আরশাদ পাপ্পু একসঙ্গে বসে কথা বলছে। লোকটা বলছে আমার রেহমানের মাথা চাই। ভিডিওটা মূলত হামজাকে ইয়ালিনাই দিয়েছিল। হামজা ওই ভিডিও দেখিয়ে জামিলকে ব্ল্যাকমেইল করে বলে 1 ঘন্টার মধ্যে রেহমান ভাইকে সুস্থভাবে ফেরত চাই, নইলে এই ভিডিও পুরো নিউজ চ্যানেলে ছড়িয়ে যাবে, আর এখন তো আপনার মেয়ের জীবনও আমার হাতে। এটা বলে সে ফোনটা কেটে দেয়। জামিল তখন ভয় পেয়ে ইয়ালিনাকে ডাকতে থাকে। ইয়ালিনার মা তখন জানায় ইয়ালিনা মলে গেছে। জামিল তখন প্রচণ্ড ভয় পেয়ে আসলামকে ফোন করে রেহমানকে ছেড়ে দিতে বলে, কিন্তু আসলাম তার কথা না শুনেই ফোনটা কেটে দেয়। জামিল তখন হামজাকে কল করে বলে আসলাম আমার কোনো কথা শুনছে না। হামজা তখন জামিলের থেকে আসলামের টাস্ক ফোর্সের ঠিকানা নিয়ে নেয়। এরপর উজায়েরকে নিয়ে ওই লিয়ারি টাস্ক ফোর্সের অফিসে গিয়ে তাদেরকে উল্টো বেঁধে টর্চার করতে থাকে, আর সেটার ভিডিও বানিয়ে আসলামকে পাঠায়, যার ফলে আসলাম বাধ্য হয়ে রেহমানকে ছেড়ে দেয় এবং সে নিজেই গাড়িতে করে রেহমানকে তার বাড়ির সামনে নিয়ে আসে। তখন রেহমান আসলামের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হেসে উজায়েরের দিকে যেতে থাকে। উজায়ের রেহমানকে ধরে নিয়ে যেতে থাকে। আসলাম রেগে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে হামজাকে, এদিকে এসো। হামজা তখন আসলামের কাছে যায়। আসলাম বলে তুই ভেবেছিস তুই এখানে অনেক ক্ষমতা পেয়ে গেছিস, কিন্তু এই ভুল ধারণা করিস না, তোকে ধ্বংস করার জন্য এখানে বহুত বারুদ রেডি আছে। কিন্তু হামজা ভয় না পেয়ে আসলামের চোখে চোখ তুলে তাকিয়ে থাকে। তখন আসলামও কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। রেহমানকে ছাড়িয়ে নিয়ে আসাতে সবাই হামজাকে নিয়ে উল্লাসে মেতে উঠেছিল। রেহমানও বিষয়টা নিয়ে অনেক খুশি ছিল। সে হামজাকে জিজ্ঞেস করে লাইরির অ্যাড্রেস কোথায় পেলে? তখন হামজা বলে জামিল সাহেব দিয়েছে, আপনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল তার। তবে রেহমান খুব ভালো করেই জানত হামজা প্যাচে ফেলে তার কাছ থেকে অ্যাড্রেস বের করেছে। তখন কথায় কথায় উজাইর রেহমানকে জানায় যে হামজা জামিলের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, সে তো এখন হামজার বাড়িতে এসে থাকছে। সেটা শুনে রেহমান জানতে চায় রিলেশনটা কি সিরিয়াস নাকি টাইম পাস। হামজা একটু লজ্জা পেয়ে উত্তর দেয় সিরিয়াস। এরপর হামজা বাড়ি ফিরে দেখে ইয়ালিনা খুব সুন্দর করে ঘরগুলো সাজিয়েছে। এমন সময় ইয়ালিনা নিজেও রোম্যান্টিক আন্দাজে তার সামনে এসে দাঁড়ায়। হামজা তখন জিজ্ঞেস করে তুমি তোমার বাড়ি ফিরবে না? ইয়ালিনা বলে তোমার যদি সেখানে যাওয়ার ইচ্ছা থাকে তুমি যাও, আমি যাব না। সেটা শুনে হামজা বেশ খুশি হয়। পরদিন রেহমান তার পুরো টিমকে নিয়ে চলে যায় ইকবালের অফিসে। সেখানে ইন্ডিয়ার সাম্প্রতিক বম ব্লাস্টের নিউজ চলছিল। একের পর এক বম ব্লাস্ট হতে দেখে সবাই প্রচণ্ড খুশি হলেও হামজা একেবারে শকড হয়ে যায়। আরও বেশি শকড হয় সেই ছেলেটাকে দেখে যাকে সে নিজ হাতে বন্দুক তুলে দিয়েছিল। সেই ছেলেটাই এখন ইন্ডিয়াতে গিয়ে একের পর এক বম ব্লাস্ট করে নিরীহ মানুষদেরকে মারছে। হামজা এসব দৃশ্য সহ্য করতে পারছিল না। তার চোখের সামনে বারবার তার পরিবারের চেহারা ভেসে উঠছিল, কিন্তু তবুও সে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে। সেই রাতে সে চলে যায় ওই দোকান মালিক ইসলামের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে বলে আমি তো সময়ের আগেই সব ইনফরমেশন পাঠিয়েছিলাম, তাহলে পুলিশ কেন ওই বম ব্লাস্ট আটকাতে পারল না? তখন ইসলাম জানায় যে ইনফরমেশন অনুযায়ী ওই ব্লাস্ট ডিসেম্বরের 3 তারিখে হওয়ার কথা, কিন্তু সেটা হয়েছে নভেম্বরের 26 তারিখে। এই কারণেই তারা বিষয়টা সামলাতে পারেনি। এই কথা শুনে হামজা প্রচণ্ড রেগে গিয়ে বলে আমি ও রেহমান ইকবাল কাউকে ছাড়ব না, সবাইকে শেষ করে দেব। তখন ইসলাম তাকে বোঝায় যে এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে তারা সফল হতে পারবে না। সেটা শুনে হামজা একটু শান্ত হয়। এরপর ইসলাম তাকে একটা ডায়েরি দিলে হামজা সেটা নিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফেরার সাথে সাথে ইয়ালিনা তার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তার মনে হচ্ছিল হামজা হয়তো কোনো মেয়ের সঙ্গে রাত কাটিয়ে এসেছে। রাগের মাথায় সে হামজাকে একটা চড়ও মেরে দেয়। তখন হামজাও রাগের মাথায় বলে আমি পুরো করাচিতে রাজত্ব করতে চাই, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার উপর সম্পূর্ণ অধিকার তোমার হবে, আর যদি না থাকতে চাও তাহলে দরজা খোলা আছে, চলে যেতে পারো। ইয়ালিনা তখন মন খারাপ করে চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে থমকে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে সে বলে যদি এরপর কখনো আমাকে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছ তাহলে আমি তোমাকে ঘুমের ঘোরেই পুড়িয়ে মারব। সেটা শুনে হামজা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। পরদিন সন্ধ্যায় রুলিং পার্টি একটা সমাবেশের আয়োজন করে। সেখানে জামিল এবং রেহমান সহ তাদের দলের সবাই উপস্থিত ছিল। জামিল খুব কনফিডেন্ট ছিল যে সামনের ইলেকশনে হয়তো মন্ত্রী তাকেই প্রার্থী হিসেবে দাঁড় করাবে, কিন্তু বেচারার সমস্ত কনফিডেন্স ভেঙে চুরে চুরমার করে দিয়ে মন্ত্রী ঘোষণা দেয় যে এবারের ইলেকশনে তাদের পার্টি থেকে প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবে রেহমান। এই কথা শুনে জামিলের মুখটা একেবারে বাংলার 5 হয়ে যায়। আর অন্যদিকে রেহমানের লোকেরা উল্লাসে মেতে ওঠে। জামিল বুঝে গিয়েছিল এটাও হামজার কারসাজি, কিন্তু তার আসলে কিছুই করার ছিল না।
এদিকে টিভিতে এই নিউজ দেখার পর আসলাম রাগের মাথায় টিভিটাই ভেঙে ফেলে। বাড়ি ফিরে হামজাও সেই একই নিউজ দেখছিল। ইয়ালিনা সেটা দেখে বলে, আজকে তো আমার বাবার নিশ্চয়ই অনেক মন খারাপ হয়েছে, কি আর করা, এত পাপ করেছে, শাস্তি তো পেতেই হতো। হামজা তখন কথায় কথায় ইয়ালিনাকে বলে, তোমার বাবাকে কালকে আমাদের বাড়িতে দাওয়াত করো। সেটা শুনে ইয়ালিনা খুব অবাক হয়, কিন্তু পরে ঠিকই তার বাবাকে দাওয়াত করে এবং জামিলও সত্যি সেখানে চলে আসে। হামজার উপর শুরু থেকেই তো তার প্রচণ্ড রাগ ছিল। এখন মেয়েকে হামজার বাড়িতে দেখে তার রাগ আরও কয়েক গুণ বেড়ে যায়। হামজা তখন বলে, মেয়েকে যদি ভালো বাবার মতো মানুষ করতেন তাহলে আর এই দিন দেখতে হতো না। সেটা শুনে জামিল রেগে গিয়ে বলে, তুমি 2 দিন আগে আসা মানুষ আমাকে পিতৃত্বের জ্ঞান দিচ্ছ। আমার মেয়ের বয়স মাত্র 19 বছর, আর তোমার বয়স তো কমপক্ষে 30-35 হবেই। একটু তো লজ্জা করো, কচি মেয়ে ফাঁসিয়ে অনেক বেশি উঠছ। তবে মনে রাখবে, যতই চালাকি করো না কেন, এই রাজত্ব আমার। সেটা শুনে হামজা বলে, আপনার এই জেদি আর কুটকাচালি স্বভাবের জন্যই আজ আপনার এই অবস্থা। আপনি সবসময় তাদের মাথায় হাত বুলিয়ে চলেছেন যাদের কারণে আপনার ক্ষতি হতে পারত, কিন্তু এটা কখনো ভাবেননি যে এই লোকগুলো এক হয়ে গেলে আপনার কত বড় ক্ষতি হবে। আর আজ সেটাই হলো। তাই ওদের পেছনে না ছুটে আপনার এমন কাউকে নিজের ঢাল হিসেবে দাঁড় করানো উচিত যে আপনার আপন হয়, আপনার আত্মীয়দের মধ্যে কেউ যে আপনার অনেক কাছের, যে সবসময় আপনার ভালো চাইবে। হামজা আসলে আকার ইঙ্গিতে তার নিজের কথাই বলছিল। জামিলও এতদিনে বুঝে গিয়েছিল হামজা কি জিনিস, তাই সেও আর বেশি বাড়াবাড়ি না করে রাজি হয়ে যায়। এরপর খুশি মনে সে ধুমধাম করে হামজা এবং ইয়ালিনার বিয়ের আয়োজন করে। বিয়ের অনুষ্ঠানে তাদের পরিচিত সবাই এসেছিল। অনুষ্ঠানে আনন্দ করার পাশাপাশি রেহমানরা সবাই পরবর্তী প্রজেক্টের মিটিংয়েও বসে। হামজার সেটা দেখে একটু সন্দেহ লাগে, তাই সে বিয়ের আসর ছেড়ে মিটিংয়ে গিয়ে যুক্ত হয়। সেখানে ইকবাল জানায় যে 11ই আগস্ট আরও একটা অ্যাটাকের রিকোয়েস্ট করা হয়েছে তাদের কাছে, তাই তাদের আরও গোলাবারুদের প্রয়োজন। উজায়ের অবস্থা তখন একেবারেই টালমাটাল, তাই হামজা তখন নিজেই ডেটটা চেক করে জানায় যে 9 তারিখ ডেলিভারি দেওয়ার জন্য বেস্ট হবে, কারণ ওই দিন মন্ত্রী ওয়াটার পাইপলাইনের ইনোগ্রেশনে যাবে আর পুলিশরা সবাই ওই কাজে ব্যস্ত থাকবে। সবাই তখন সেই তারিখেই সম্মতি জানায়। এরপর রাতে ইয়ালিনা ঘুমিয়ে পড়লে হামজা ওই ডায়েরিটা বের করে, তবে তার সবগুলো পৃষ্ঠাই সাদা ছিল। তবে হামজা যখন সেটার উপর একটা কেমিক্যাল লাগায় তখনই অদৃশ্য লেখাগুলো ভেসে ওঠে। আসলে এটা ছিল তাদের সিক্রেট ডায়েরি, যার মাধ্যমে তারা ইনফরমেশন আদান প্রদান করত। হামজা 11ই আগস্টের ইনফরমেশনটাও ডায়েরিতে লিখে তার টিমের কাছে পাঠিয়ে দেয়। এরপর সে চলে যায় তাদের সাপ্লায়ারের সাথে মালের ব্যাপারে কথা বলতে। সেখানে গিয়ে সে দেখে গ্রামের লোকেরা ছোট ছোট বাচ্চাদের লাশ কবর দিচ্ছে। হামজা সেটা দেখে অনেক অবাক হয়ে যায়। তখন সাপ্লায়ারের লোকেরা তাকে জানায় ISI এর লোকেরা স্কুলের খাবার পানির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, সেই কারণেই বাচ্চাগুলো মারা গেছে। হামজা সেটা শুনে ভীষণ কষ্ট পায়, তবে কোনো রিয়্যাক্ট না করে প্রোডাক্টের অর্ডার দিয়ে সেখান থেকে চলে আসে। কয়েকদিন পর রেহমান তার পুরো টিমকে নিয়ে একটা উদ্বোধনের অনুষ্ঠানে যায়। সেখানে সবাই যার যার মতো কাজে ব্যস্ত ছিল। তখনই হঠাৎ উজাইরের কাছে সাপ্লায়ারের কল আসে এবং তাকে ডেলিভারি নিয়ে যেতে বলে। সেটা শুনে উজাইর একটু অবাক হয়, কারণ আজকে তো ডেলিভারি ডেট ছিল না। তখন হামজা বলে, ইস, আমিও একেবারেই ভুলে গেছি, আমার বিয়ের দিনই তো আজকে ডেট ফিক্স হয়েছিল, তুমি ওই সময় নেশার ঘুরেছিলে তো, তাই হয়তো তোমার মনে নেই। সেটা শুনে উজাইর তৎক্ষণাৎ মাল ডেলিভারি নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর হামজা সেখান থেকে বেরিয়ে রেহমান এবং তার দলের আরও দুজনকে নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে সে অন্য একটা রাস্তা ধরে। রেহমান এটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি? তখন হামজা বলে, অন্য রাস্তায় মেরামতের কাজ চলছে, তাই সেটা ব্লক করে দেওয়া হয়েছে। এমন সময় রেহমান হঠাৎ লক্ষ্য করে তার আশেপাশে কোনো গাড়ি নেই। সেই ব্যাপারে হামজাকে জিজ্ঞেস করলে হামজা জানায় সামনের গাড়িগুলো তাদের থেকে এগিয়ে গেছে, তবে সামনের চেক পয়েন্টে তারা আবার অ্যাড হবে। এরপর রেহমান উজায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে হামজা বলে উজায়ের তো মাল ডেলিভারি আনতে গেছেন। সেটা শুনে রেহমান একটু অবাক হয়, কারণ আজকে তো ডেলিভারি ডেট ছিল না। তখন হামজা উজায়ের মতো রেহমানকেও সে একই কথা বোঝানোর চেষ্টা করে, তবে রেহমানের ঠিকই মনে ছিল ওই দিন 9 তারিখের কথা হয়েছে। রেহমানের মনে তখন একটু সন্দেহ জাগে। সে হামজাকে গাড়ি থামাতে বলে, কিন্তু হামজা গাড়ি না থামিয়ে বরং স্পিড বাড়িয়ে দেয়। রেহমান তখন বুঝে যায় নিশ্চয়ই হামজার কোনো খারাপ উদ্দেশ্য আছে, তাই সে তৎক্ষণাৎ হামজার ওপর অ্যাটাক করে দেয়। ওদিকে কিছু দূরেই আসলাম তার পুরো টিমকে নিয়ে রোড ব্লক করে অপেক্ষা করছিল। আসলে হামজা তার সঙ্গে আগে থেকেই যোগাযোগ করে এই প্ল্যান বানিয়েছিল, তাই হামজার ওপর অ্যাটাক হওয়া সত্ত্বেও সে কোনো মতে নিজেকে সামলে গাড়িটা সামনের দিকে এগোতে থাকে, আর সেই সাথে গাড়ির মধ্যে চলতে থাকে তুমুল ফাইট। চলতে চলতে হামজার সামনের একটা ওয়াটার পাইপের সঙ্গে গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এতে ওয়াটার পাইপটা ব্লাস্ট হয়ে পানি বেরোতে শুরু করলে সেটা দেখে আসলামরা সিগন্যাল পেয়ে যায় এবং তাদের দিকে আসতে শুরু করে। গাড়িতে থাকা বাকি দুইজন ততক্ষণে মারা গিয়েছিল এবং রেহমানও অজ্ঞান হয়ে গিয়েছিল। সেটা দেখে হামজা কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই দেখা যায় রেহমান আসলে অজ্ঞান হয়নি, অজ্ঞান হওয়ার নাটক করেছে। এরই মাঝে উজায়ের সেখানে
সেখানে চলে আসলে রেহমান তাকে হামজাকে মারার জন্য পাঠিয়ে দেয়। উজায়ের সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই আসলাম তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। আবারও শুরু হয় দুই গ্রুপের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ। অন্যদিকে উজায়ের হামজাকে তাড়া করে যাচ্ছিল আর তার উপর গুলি ছুড়ছিল, কিন্তু একটা পর্যায়ে তার গুলি শেষ হয়ে গেলে হামজা এসে তার উপর অ্যাটাক করে দেয়। দুই দিকে লাগাতার চলতে থাকে ফাইট। একটা পর্যায়ে হামজা উজায়ের উপর ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু তাতেও উজায়ের পুরোপুরি দুর্বল হয় না। অনেক ধস্তাধস্তির পর হামজা শেষমেশ তার উপর পাগলের মতো অ্যাটাক করতে শুরু করে, আর তখন বেচারা উজায়ের মারা যায়। ওদিকে রেহমান আসলামের হাত থেকে পালানোর জন্য জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, তখন আসলামও তাকে ফলো করতে থাকে। দুই পক্ষের গোলাগুলিতে একটা সময় রেহমানের পিস্তলের গুলি শেষ হয়ে যায়। তখন আসলাম বেরিয়ে এসে তার উপর অ্যাটাক করে। দুজনেই সমানে সমান টক্কর দিচ্ছিল, কিন্তু শেষমেশ রেহমানের সামনে আসলাম একটু দুর্বল হয়ে পড়ে। রেহমান তখন তার উপর ফাইনাল অ্যাটাক করতেই যাবে, তখনই হামজা এসে তার মাথায় আঘাত করে তাকে নিঃশেষ করে দেয়। তবে তাকে প্রাণে মারে না, কারণ আসলামের সঙ্গে হামজার আগে থেকেই ডিল হয়েছিল যে তারা এই মুহূর্তে রেহমানকে প্রাণে মারবে না। কিন্তু তবুও আসলাম নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রেহমানকে গুলি করে দেয়। সেটা দেখে হামজা দ্রুত রেহমানকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু রাস্তায় কোনো গাড়ি তাদেরকে লিফট দিতে রাজি হচ্ছিল না। একটা সময় এক অটোওয়ালা তাদেরকে সাহায্য করতে রাজি হয়। তার সামনে হামজা এমন অভিনয় করে যে রেহমানকে বাঁচানোর জন্য সে মরিয়া হয়ে উঠেছে। কোনো মতে সে রেহমানকে নিয়ে হসপিটালে পৌঁছায় ঠিকই, কিন্তু ডক্টররা চেক করে জানায় রেহমান মারা গেছে। বিষয়টা নিয়ে মিডিয়াতে তোলপাড় শুরু হয়। তখন ওই অটোওয়ালা সবাইকে জানায় হামজা শেষ মুহূর্ত পর্যন্ত রেহমানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। রেহমানের মৃত্যুর নিউজটা এমনভাবে প্রেজেন্ট করা হয় যে তার গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছিল বলে পুলিশ তার উপর অ্যাটাক করেছে, আর সেই অ্যাটাকেই রেহমান মারা গেছে। নিউজটা দেখে ইকবাল এবং জামিল সহ সবাই প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, কিন্তু কারো কিছু করার ছিল না। রেহমানের মৃত্যুর পর একে একে তার সঙ্গীদের তথ্য ফাঁস হতে থাকে। এভাবেই হামজা খুব কৌশলে আইএসআই এর সমস্ত প্ল্যান বানচাল করে দেয়। তার সাপও মরে যায় আর লাঠিও ভাঙে না। অজয়ও বিষয়টা নিয়ে খুব খুশি ছিল, কারণ শুরু থেকেই সমস্ত প্ল্যান তো তারই ছিল। সেই হামজাকে পাকিস্তানে পাঠিয়েছিল রেহমানের গ্রুপে ঢুকে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আসলে হামজা কোনো বালচ নয়, সে একজন হিন্দুস্থানি। তার আসল নাম জাসকিরাত সিং রান্ধি, যে কিনা আইএসআই এর হামলায় বেঁচে যাওয়া একজন ঘায়েল শিকারী। আইএসআই এর একটা হামলাতেই তার পরিবার নিঃশেষ হয়ে গিয়েছিল। তাই আইএসআই এর ওপর জাসকিরাতের একটা অন্যরকম রাগ ছিল, যে কারণে অজয়ের বিশ্বাস ছিল যে হামজা ওরফে জাসকিরাত আদের মিশনের জন্য একদম পারফেক্ট হবে, আর তার সেই ধারণাই সঠিক হয়। অবশেষে তাদের অপারেশন ধুরন্ধর সফল হয়, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।